ঋণ করে বা মাসিক ইনস্টলমেন্টে অথবা ইএমআই সিস্টেমে আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইতেছেন, এই ঋণ করে ফ্ল্যাট কিনা এটা কি আসলে যুক্তিযুক্ত কিনা বা কাদের জন্য যুক্তিযুক্ত, অথবা ঋণ করে আপনি ফ্ল্যাট না কিনা কোন উপায়ে আপনি একটি ফ্ল্যাটের মালিক হইতে পারেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইতেছেন, আপনার একটা স্বপ্নের বাড়ি হওয়া দরকার, অথবা আপনার এক জীবনের খুব ইচ্ছা যে আপনার ঢাকা শহরে বা যে কোনো একটা শহরে কি থাকবে, নির্দিষ্ট একটা ফ্ল্যাট থাকবে, যে ফ্ল্যাট আপনার একটা পরিচয় বহন করবে, এরকম জিনিস আপনি চাইতেছেন। অথবা আপনি অনেক বছর যাবত ঢাকায় থাকতেছেন বা যে কোনো একটা শহরে বসবাস করতেছেন, আপনার কাছে মনে হইতেছে যে ভাড়া থাকতে মন চাইতেছে না, ভাড়া থাকতে থাকতে আপনার জীবনটা অতিষ্ঠ হয়ে যেতেছে, আপনি চাইতেছেন কি নিজে ওন করতে পারি এরকম একটা জায়গা দরকার। এই জন্য আপনি প্রতিনিয়ত সঞ্চয় করে যেতেছেন এবং সঞ্চয় করার টাকা দিয়ে আপনি কি করবেন, একটা ফ্ল্যাট কিনবেন। কিন্তু সঞ্চয় করার টাকাটাও এনাফ না যে একটা ফ্ল্যাট কেনার জন্য। কারণ কি, বর্তমান সময় একটা ফ্ল্যাট কিনতে গেলে কমপক্ষে একেবারে মিনিমাম যদি হয় সেক্ষেত্রে 1,30,00,000 টাকার আশেপাশে দরকার হয়। নতুন একটা ফ্ল্যাট কিনবেন 1,30,00,000 টাকা, একেবারে সর্বনিম্ন জায়গায় কিনবেন, এই ক্ষেত্রে আপনার কাছে আছে মাত্র 30 থেকে 40 লাখ টাকা। বাদ বাকি টাকাটা আপনি পাবেন কোথায়? এই ক্ষেত্রে আপনি ব্যাংক লোন নিলেন অথবা ইএমআই সিস্টেমে আপনি কি করবেন, আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইতেছেন। এই যে আপনি একটা ফ্ল্যাট কিনতে চাইতেছেন, ইএমআই সিস্টেমে কত বছরের ইএমআই নেবেন বা কত বছরের কিস্তিতে আপনি ফ্ল্যাটটা কিনবেন? 20 বছরের বা 25 বছরের, সর্বোচ্চ 25 বছর দিয়ে থাকে। আপনি ধরেন 20 বছরের জন্য আপনি লোন নিলেন, এটা নিয়ে আপনি কি করবেন, আপনি একটা ফ্ল্যাটের মালিক হলেন। একটা ফ্ল্যাট আপনি মোটামুটিভাবে 1.5 কোটি টাকার আশেপাশে কিনলেন, আপনাকে ব্যাংক মোটামুটিভাবে 80% মতো ব্যাংক আপনাকে লোন দিতে পারে, এর বেশি কিন্তু সচরাচর দিবে না। এবং রেজিস্ট্রি খরচ সহ আপনাকে সর্বোচ্চ 80% দিতে পারে। অর্থাৎ 1 কোটি টাকা যদি একটা ফ্ল্যাটের দাম হয়, সেক্ষেত্রে কমপক্ষে আপনার কাছে 20 লক্ষ টাকা থাকতে হবে, বাদ বাকি 80 লক্ষ টাকা আপনি ইএমআই বা লোনের মাধ্যমে আপনি একটা ফ্ল্যাট পারচেজ করতে পারতেছেন। অর্থাৎ বাদ বাকি 80 লাখ টাকা ব্যাংক দিবে, কিন্তু তারা ইন্টারেস্ট নিবে। 20 বছরের লোন নিয়ে আপনি ফ্ল্যাটটা কিনবেন। এই ক্ষেত্রে প্রতি মাসে ইনস্টলমেন্ট কত আসবে সেটা আমাদের বের করা দরকার, তাই না? মোটামুটি ভাবে আপনি 1.5 কোটি টাকার একটা যদি ফ্ল্যাট কিনেন, সেক্ষেত্রে আমি ধরলাম 1,30,00,000 টাকা আপনি ব্যাংক থেকে লোন নিলেন। এই যে 1,30,00,000 টাকা লোন নিলেন, 20 বছরের জন্য নিতেছেন এবং কি ইন্টারেস্ট রেট 14 থেকে 15% এর আশেপাশে হবে। তাহলে আপনাকে প্রতি মাসে 1,60,62,000 টাকার আশেপাশে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। এবং আপনি যখন একটা ফ্ল্যাটের লোন প্রসিডিউর করবেন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু 1-2% লোনটা প্রসিডিউর করতে একটা খরচ নিতে পারে। তো এই খরচগুলো কিন্তু যোগ হবে। তাহলে আপনি মোটামুটি 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনলেন, প্রতি মাসে আপনি 1,60,000 টাকার আশেপাশে আপনি ইনস্টলমেন্ট দিবেন। আপনার ইনকাম তাহলে মোটামুটি 2 লক্ষ টাকার উপরে হইতে হবে, তা না হলে আপনি কোনোভাবে এই ইনস্টলমেন্টটা দিতে পারবেন না। এখন আপনি বলতেন, ভাই আমি তো বাসা ভাড়া পাবো। মোটামুটি 1.5 কোটি টাকার একটা যদি ফ্ল্যাট হয়, সেই ক্ষেত্রে বাসা ভাড়া কত আসতে পারে? মোটামুটি 35 থেকে 40,000 টাকার আশেপাশে, এর বেশি কিন্তু বাসা ভাড়া হওয়ার কথা নয়। এখন বাসা ভাড়া আপনি পাইতেছেন মোটামুটি 35 থেকে 40,000 টাকা, কিন্তু এই যে বাসাটা ভাড়া দিতেছেন অথবা আপনি নিজে থাকতেছেন, এই ক্ষেত্রে কি করতে হবে? মেইনটেনেন্স খরচ আছে, পাশাপাশি গভর্নমেন্টের ট্যাক্স দিতে হবে। এই সকল খরচ বাদ দিলে মোটামুটি মাসে আপনি 30 থেকে 32,000 টাকার আশেপাশে হয়তোবা সেভ করতে পারতেছেন, অথবা আপনি ভাড়া দিলে সেই ভাড়া পাচ্ছেন। অর্থাৎ মাসে সকল খরচ বাদ দিলে মোটামুটি 30 থেকে 32,000 টাকা আপনি পাইতেছেন। 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনছেন, সেই ফ্ল্যাটটা আপনি মোটামুটি 1,30,00,000 টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ফ্ল্যাটটা পারচেজ করছেন। এই ফ্ল্যাটের দাম 20 বছর পরে কেমন হইতে পারে? আমরা জানি ফ্ল্যাটের দাম প্রতি বছর 5 থেকে 6% আশেপাশে বৃদ্ধি পায়, এর বেশি বৃদ্ধি পায় না। তার মানে 1.5 কোটি টাকার একটা যদি ফ্ল্যাট হয়, সেই ক্ষেত্রে সর্বসাকুল্যে হয়তোবা 20 বছর পরে হয়তোবা মুদ্রাস্ফীতির কারণে হোক, যে কোনো কারণে হোক, এটার দাম 4 কোটি টাকার আশেপাশে দাঁড়াইতে পারে। খেয়াল করবেন, প্রতি মাসে আপনি 30 থেকে 32,000 টাকা সেভ করতেছেন অথবা ভাড়া পাচ্ছেন। সেই জিনিসটা আপনি যদি 20 বছর টানা পেতে থাকেন, সেক্ষেত্রে মোটামুটি 72 লক্ষ টাকা আপনি ভাড়া থেকে পাইতেছেন। আর আপনি 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট, সেটা হয়তো আপনি মোটামুটি 3 থেকে 3.5 কোটি টাকা বিক্রি করতে পারবেন। ওভারঅল মিলে এই ফ্ল্যাটের ভ্যালুয়েশন দাঁড়াইতেছে 4 কোটি টাকার প্লাস মাইনাস। অর্থাৎ একটা ফ্ল্যাট আপনি 20 বছর পরে বিক্রি করলে 4 কোটি টাকার আশেপাশে দাম পাবেন। খেয়াল করবেন, নতুন ফ্ল্যাটের দাম আর পুরাতন বা ইউজড ফ্ল্যাটের দাম কিন্তু এক হবে না। 20 বছর যদি আপনি প্রপারলি মেনটেন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার এই ফ্ল্যাটের দাম কিন্তু 4 কোটি টাকা নাও হইতে পারে। অর্থাৎ আপনি প্রতি মাসে যে 30-32,000 পাইতেছেন, এই জিনিসটা আপনি যদি কন্টিনিউয়াস পেতে থাকেন, এই ক্ষেত্রে 72 লাখ টাকা আপনি সেভ করলেন, অথবা 72 লাখ টাকা আপনি মোটামুটিভাবে আপনি প্রফিট হিসেবে পাইতেছেন। আপনি যদি 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনে যদি ভাড়া দিয়ে থাকেন, তাহলে তো আপনার কাছে মনে হতে পারে যে 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট, মোটামুটি 72 লাখ টাকা আমরা যদি প্রফিট পাই, সকল খরচ বাদ দিয়ে, মেইনটেনেন্স খরচ, ট্যাক্স খরচ, সকল খরচ বাদ দিয়ে যদি আমরা 72 লাখ টাকার আশেপাশে যদি প্রফিট পাই, আমি 72 লাখ না 60 লাখ টাকা দিলাম, আপনি 60 লাখ টাকা যদি প্রফিট পান বা 70 লাখ টাকায় প্রফিট পাইলেন, এই ক্ষেত্রে তো তার মানে বোঝা যাচ্ছে কি মোটামুটি 50% লাভ হইতেছে। তাহলে তো আমি তো জিতে গেলাম, তাই না?
এখানে একটু সিনারিও দেখেন। এখানে আমরা একটু ROI বের করার চেষ্টা করব বা ব্রেকডাউন করার চেষ্টা করব যে আমরা এই যে 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট কিনলাম, সেই ফ্ল্যাটের ভিতরে আমরা 1,30,00,000 টাকা ব্যাংক থেকে লোন নিছি। সেই লোনের এগেইনস্টে আমাদের ব্যাংকে কত টাকা দিতে হবে? আমরা ব্যাংকে 20 বছরে মোটামুটিভাবে 2.5 কোটির উপরে প্রফিট দেব। মোটামুটিভাবে এই 1,30,00,000 টাকার সাথে 2.5 কোটি প্লাস আমাদের ইন্টারেস্ট যাবে। সর্বসাকুল্যে 3,80,00,000 বা 3,90,00,000 টাকার মতন আমাদের এই ফ্ল্যাটের পিছনে খরচ করতে হইতেছে। অর্থাৎ 1.5 কোটি টাকা দিয়ে আমরা একটা ফ্ল্যাট কিনে 70 লাখ টাকা আমরা লাভ পাইছি 20 বছরে। এটা আমাদের কাছে খুশির নিউজ ছিল। কিন্তু যখন আমরা ব্যাংকের ইন্টারেস্ট সহ ফ্ল্যাটের দাম যখন যোগ করলাম, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি একটা ফ্ল্যাট আমরা 20 বছর ব্যবহার করলাম অথবা 20 বছর আমরা ভাড়া দিলাম, দেওয়ার মাধ্যমে আমরা 20 বছর পরে 20 থেকে 30 লাখ টাকা সর্বোচ্চ লাভবান হইতেছে। অর্থাৎ 20 বছর সময় লাগছে আপনার 20 থেকে 30 লাখ টাকা প্রফিট করতে। অর্থাৎ লোন নিয়েও যদি ফ্ল্যাট কিনা হয় সেক্ষেত্রেও একটা লাভ পাওয়া যায়, এটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আসলে এই যে 20 বছর আপনি কিভাবে কাটাবেন সেটার একটা সিনারিও আমরা দেখার চেষ্টা করি। আপনি 20 থেকে 30 লাখ টাকা খরচ করছেন, বাদ বাকি টাকা আপনি ব্যাংক থেকে নিছেন, নেওয়ার মাধ্যমে আপনি কি করলেন, প্রতি মাসে মাসে আপনি ইনস্টলমেন্ট দিয়ে আপনি ব্যাংকে টাকা শোধ করে দিতেছেন, অন্যদিকে ফ্ল্যাটের মালিকানায় আপনি আছেন। তার মানে আপনি আগামী 20 বছরের জন্য দীর্ঘমেয়াদী ঋণের চাপে পড়ে যেতেছেন। প্রতি মাসে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে, এটা আপনার আগামী 20 বছরের জন্য এটা আপনার ব্লক হয়ে গেল। অর্থাৎ 20 বছর আপনাকে প্রতি মাসে 1,60,000 বা 1,62,000 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। এই যে আপনি লাভ দেখলেন, কত টাকা লাভ হয়েছে? 20 থেকে 30 লাখ টাকা লাভ হয়েছে 1.5 কোটি টাকার একটা ফ্ল্যাট থেকে। হ্যাঁ, কিছু সময় তো ফ্ল্যাটের দাম আরেকটু বেশি হতে পারে, 4 কোটির জায়গায় হতে পারে 4 কোটি 20 বিক্রি করতে পারেন। কিন্তু খেয়াল করবেন 20 বছর লম্বা সময়, এর ভিতর আপনাকে প্রতিনিয়ত এই ফ্ল্যাটের মেইনটেনেন্স যদি না হয় সেক্ষেত্রে কিন্তু 4 কোটি টাকা বিক্রি করতেও কষ্ট হতে পারে। অর্থাৎ ফ্ল্যাটের দাম কমতেও পারে, বাড়তেও পারে। এর পাশাপাশি ফ্ল্যাটটা আপনি যখন ব্যবহার করছেন, ব্যবহার ফ্ল্যাটের জিনিসের দাম অবশ্যই কম হবে। রক্ষণাবেক্ষণ এবং কি সরকারের ট্যাক্স আনুষঙ্গিক সকল কিছুর জন্য আপনাকে প্রতি মাসে একটা করে হ্যাসেল নিতে হবে। প্রতি বছরে আপনাকে একটা নতুন সমস্যার সমাধান করতে হবে। এর পাশাপাশি আপনি আগামী 20 বছর নতুন করে ইনভেস্ট করার নতুন অপরচুনিটিগুলো হারাইতে থাকবেন। এখন আপনি বলতে পারেন ভাই কেমনে? প্রতি মাসে আপনার যদি 1,60,000 টাকা ইনস্টলমেন্টই থাকে, তারপর আপনার পরিবার খাওয়া দাওয়া করবে না, পরিবারের ভরণ পোষণ নাই, এবং কি আপনি কি মনে করতেছেন এই ইনকামটা আপনার সারা বছর থেকে যাবে, আগামী 20 বছর এই অবস্থায় থাকবে? আপনি কখনো অসুস্থ হবেন না, আপনার পরিবারে কেউ অসুস্থ হবে না। এই জিনিসগুলো আপনি যখন চিন্তা না করে একটা ফ্ল্যাট কিনেন, সেটা আবার ঋণে কিনেন বা লোন নিয়ে কিনেন, সেই ক্ষেত্রে এটা আপনার জন্য বুদ্ধিমানের কাজ কিনা সেটা আপনি অবশ্যই চিন্তা করবেন। এখন আমরা বলতাম তাহলে কি আমরা ফ্ল্যাট কিনবো না? আমরা 30 লাখ 40 লাখ টাকা জমাইছি, এই টাকা দিয়ে আমরা একটা তো ফ্ল্যাট কিনতে যাইতেছি, 30 লাখ 40 লাখ টাকা ফ্ল্যাট পাওয়া যায় না, সেক্ষেত্রে আমরা ব্যাংকের লোন নিয়ে আমরা ফ্ল্যাটটা কিনতে যাইতেছি। আমার তো একটা আজীবনের একটা স্বপ্ন আছে যে আসলে আলটিমেটলি টাকাটা বড় বিষয় না, আমার খুব ইচ্ছা যে আমার নিজের একটা ফ্ল্যাট হবে। সেই ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আপনার যদি এরকম স্বপ্ন থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু মানিটারি হিসাবে আসলে সেক্ষেত্রে কোনোভাবে এটা ওয়াইজ ডিসিশন নয়। তাহলে আপনি কি করতে পারেন, আপনার কাছে 30 থেকে 40 লাখ টাকা যদি থাকে, সেই টাকাতে আপনি কি করতে পারেন, একটা জমির শেয়ার কিনতে পারেন। ধরুন 5 কাঠা জায়গা, মোটামুটি 15 জন শেয়ার হোল্ডার মিলে আপনি যদি এই 5 কাঠা জায়গাতে নিজেদের বাড়ি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনার খরচটা কমে যাবে। অন্যদিকে 30 থেকে 40 লাখ টাকাতে আপনি একটা শেয়ার হোল্ডার হলেন, জমির শেয়ারের মালিকানা হয়েছেন। জমির শেয়ার মালিকানা হওয়ার সাথে সাথে তো আপনি আবার বাড়ি করতে পারবেন না, কমপক্ষে 6 মাস থেকে 1 বছর সময় লাগবে এই বাড়িটার কাজ শুরু করতে। তার মানে রাজুকের অনুমোদন থেকে শুরু করে সিটি কর্পোরেশনের অনুমোদন সকল কিছু নিয়ে আপনি 1 বছর পরে কাজ শুরু করলেন। তার মানে 40 লাখ টাকা আপনি কি করলেন, জমিতে ইনভেস্ট করলেন। জমিতে ইনভেস্ট করার মাধ্যমে কি তৈরি হলো, আপনার একটা প্লটের মালিকের একটা শেয়ার হোল্ডার হইলেন। এখন শেয়ার হোল্ডার হলে চলবে না, বাড়ি করতে হবে। বাড়ি করার জন্য আপনাকে আরো মোটামুটি 25 থেকে 35 লাখ টাকার মতন খরচ করতে হবে। এই যে আপনি ফ্ল্যাট কেনার জন্য প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতেন 1,60,000 টাকা, এটা যদি আপনি সেভ করতে পারেন, 1 বছরে মোটামুটি 19 লক্ষ টাকার আশেপাশে আপনি সেভ করতে পারতেছেন। অর্থাৎ আপনি ব্যাংকে না দিয়ে আপনি 19 লক্ষ টাকা সেভ করলেন। এটা আপনার সঞ্চয় হলো না? এই সঞ্চয়ের টাকা আপনি কি করবেন, আপনি মোটামুটি বাড়ি করার পিছনে খরচ করা শুরু করবেন। পরবর্তী বছরে আবার 18-19 লাখ টাকা আপনি সেভ করতে পারতেছেন, কারণ কি আপনি ইনস্টলমেন্ট যদি দিতে পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সঞ্চয় করে সেটা আপনি বাড়ি করার পিছনে খরচ করতে পারবেন। তার মানে এই যে 18 লাখ 2 বছরে আপনি কি করলেন, মোটামুটি 36 লাখ টাকা আপনি বাড়ি করার জন্য খরচ করতে পারলেন। এই যে আপনি স্ট্র্যাটেজিটা ফলো করলেন, প্রথমে আপনি 40 লাখ টাকাতে জমির মালিকানা হলেন, 1 বছর লাগলো মোটামুটি জমিটা ক্লিয়ার হয়ে জমিটা বাড়ি করার অনুমোদন পাইতে। 1 বছর আপনি মোটামুটি 18 লাখ টাকা 20 লাখ টাকা সঞ্চয় করে ফেলছেন, কারণ কি আপনি প্রতি মাসে ইনস্টলমেন্ট দিবেন 1,60,000 টাকা, সেটা দিতে পারবেন। আপনি সঞ্চয় করতে পারবেন না, সেটাও তো আপনি পারবেন। তাহলে আপনি যদি সঞ্চয় করেন প্রতি মাসে 1,60,000 করে, 1 বছরে 18 লাখ টাকা আপনি কমপক্ষে সেভ করলেন। এই টাকা দিয়ে আপনি বাড়ি করার প্রথম কাজ শুরু করলেন। পরবর্তী বছরে আপনি আরো 18 লাখ টাকা যদি জমাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার বাড়িটা কমপ্লিট হয়ে গেল।
এতে করে দেখা যাচ্ছে 75 থেকে 80 লাখ টাকার ভিতরে আগামী 2 থেকে 3 বছরের ভিতরে বাড়িটা কমপ্লিট করলেন। এখন খেয়াল করেন, আপনার নিজের টাকা দিয়ে আপনি বাড়ি করলেন এবং কি এই যে আপনি নিজের শেয়ারে বাড়ি করতেছেন, নিজের থেকে বাড়ি করতেছেন, কোথায় ইট দিলেন, কোথায় পাথর দিলেন, কোথায় সিমেন্ট দিলেন, কি দিলেন না দিলেন, কোন গ্রেডের দিলেন, সেগুলো সকল কিছু আপনি জানতে পারতেছেন। আপনার সঞ্চিত টাকা আপনি আসলে কিভাবে ব্যবহার করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ইচ্ছা, তবে আমি আপনাকে একটা ডিরেকশন দেওয়ার চেষ্টা করছি। এখন আপনার বলবেন এরকম শেয়ারে জমি কোথায় পাওয়া যায়? ঢাকা শহরে এরকম অসংখ্য শেয়ার বিক্রি হইতেছে, আপনি দেখে শুনে একটা শেয়ার কিনতে পারেন। আপনি চাইলে আমাদের একটা কোম্পানি রয়েছে, সেটা কি সাকিব হোল্ডিংস, সেই কোম্পানির আন্ডারেও কিন্তু শেয়ার কিনে আপনি আপনার বাড়িটা করতে পারেন। এই ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন, আমরা গুড কমিউনিটি না হলে আমরা কখনোই কিন্তু শেয়ার বিক্রি করি না। অর্থাৎ আপনার কাছে 40 লাখ টাকায় আছে, তারপর বাড়ি করার মতন টাকা নাই, এরকম যদি মন মানসিকতা নিয়ে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের শেয়ার কিনতে পারবেন না। আমরা সবসময় চেষ্টা করি যে দ্রুত সময়ে 2 থেকে 3 বছরে আমরা একটা বাড়ি কমপ্লিট করব। তো এই জিনিসটার জন্য আমাদের একটা গুড কমিউনিটি দরকার হয়। সো এই কারণে কিন্তু দেখবেন কি যে আপনি হয়তো বা ফ্ল্যাটের জন্য টাকা দিচ্ছেন বা আপনি হয়তো বা বাড়ি করার জন্য টাকা দিচ্ছেন, 2-1 শেয়ার হোল্ডারের কারণে বাড়িটা কমপ্লিট হইতেছে না। কারণ কি 15 জন শেয়ার হোল্ডারের ভিতরে 2 জনের সমস্যা, 2 জনের কারণে 5 বছর 7 বছর লেগে যেতেছে, বাড়ির কাজ কমপ্লিট হইতেছে না। সো এই কাজটা আমাদের কোম্পানিতে হয় না, কারণ কি আমরা এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি। আশা করব এই সব জিনিস পরিকল্পনা করে যে আমরা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সঠিক বিনিয়োগটা হবে এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে সেই টাকাটা আমাদের আরো টাকা ইনকাম করে দিতে পারবে। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসগুলো আমাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেখায় না, এই জিনিসগুলো আমাদের ঠেকে ঠেকে শিখতে হয়। সো এই ঠেকে ঠেকে শিখতে না চাইলে সেক্ষেত্রে আপনি মেন্টরশিপ নিতে পারেন, অথবা আপনার ফাইন্যান্সিয়াল একটা গাইডলাইন নিয়ে আপনি প্রপারলি আগাইতে পারেন। এতে করে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসবে, ঋণের বোঝা কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।